শান্তিনিকেতন মেডিকেল কলেজ কর্তৃপক্ষের ইমেজ বাঁচানোর দায় কি এখন রাজ্য পুলিশের? ঘটনার পরপরই কোনো ক্লু ছাড়া একে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার যে চেষ্টা পুলিশ করল, তা কি তাদের পেশাগত ব্যর্থতা, নাকি কোনো প্রভাবশালী মহলকে বাঁচানোর সুপরিকল্পিত একটা কভার আপ? পশ্চিমবঙ্গের বীরভূমের সেই চড়াম চড়াম খ্যাত তৃণমূল ডন অনুব্রত মণ্ডলের কথা মনে আছে তো আপনাদের? সেই কেষ্টর অতি ঘনিষ্ঠ সহযোগী মলয় পীঠের বিরুদ্ধে অভিযোগের পাহাড়, দুর্নীতি, আর্থিক প্রতারণা থেকে শুরু করে কুখ্যাত গরু পাচার কাণ্ড। ইডি থেকে সিবিআই কেন্দ্রীয় সংস্থাদের ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়া এই মলয় পীঠ যখন 2024 সালে ত্রিপুরার বুকে রাতারাতি একটি আস্ত মেডিকেল কলেজ খাড়া করে দিল, তখন রাজ্যের সচেতন মহলে প্রশ্ন উঠেছিল, কোন অদৃশ্য শক্তির আশীর্বাদে ত্রিপুরায় পা রাখল এই কলঙ্কিত টাকা? তৃণমূল শাসনের দুর্নীতির, বিশেষ করে গরু পাচারের কোটি কোটি কালো টাকা সাদা করার সেফ হেভেন কি তবে আজকের এই শান্তিনিকেতন মেডিকেল কলেজ? শুরু থেকেই যে প্রতিষ্ঠানের মান ও বৈধতা নিয়ে হাজারো প্রশ্ন, বৃহস্পতিবার সেখানে এক তরুণীর রহস্য মৃত্যুতে স্তম্ভিত গোটা রাজ্য। কিন্তু এই মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশের ভূমিকা কি স্বাভাবিক, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো অন্ধকার সত্য? এটি কি শুধুই দুর্ভাগ্যজনক ঘটনা, নাকি পরিকল্পিত কোনো রহস্য? সত্যি কি মেয়েটি আত্মহত্যা করেছে, নাকি তাকে বাধ্য করা হয়েছে? নাকি মেডিকেল কলেজের ভেতরে এমন কিছু ঘটছিল যা ধামাচাপা দিতে এক তরুণীর প্রাণ চলে গেল? এর আগেও কি এই হাসপাতালের বিরুদ্ধে ওঠা একাধিক গুরুত্বপূর্ণ অভিযোগ শোনা যায় যে কোনো এক অদৃশ্য শক্তির অঙ্গুলি হেলনে এটা মিলিয়ে গেছে? আজ যখন রাজ্যের এক কন্যার প্রাণ গেল, তখন কি সেই অদৃশ্য হাত অপরাধীদের মাথার ওপর ছাতা ধরে রাখবে যদি অপরাধ হয়ে থাকে? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। শান্তিনিকেতন কলেজের ঘটনায় সঠিক বিচার পাবে তো তরুণীর পরিবার? তা নিয়ে একটি আলোচনায় আজ আমার সাথে রয়েছেন বিশিষ্ট আইনজীবী অরিন্দম ভট্টাচার্য এবং বিশিষ্ট সাংবাদিক মণিময় রায়। দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। মণিমদা, আজ প্রথমে আপনার কাছে আসি। দুর্ঘটনার পরপরই যখন শান্তিনিকেতন কলেজের কর্ণধার মলয় পীঠ, কলেজ কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসন কোনো গভীর তদন্ত ছাড়াই একযোগে ঘটনাটিকে আত্মহত্যা বলে ঘোষণা করে, তখন অনুসন্ধানী সাংবাদিকতা, অপরাধ বিজ্ঞান এবং সচেতন নাগরিক সমাজের চোখে সেটি কেবল একটি ঘোষণা থাকে, নাকি তা হয়ে ওঠে রহস্যের প্রথম সূত্র? এটা কি সত্যি আত্মহত্যা? ওরা তাদের নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন যে কি করে বলতে হয়। ওরা নিশ্চয়ই এগুলি জানেন, অথবা এর আগেও তাদের কোনো অভিজ্ঞতা আছে, তার থেকে হয়তো বলতে পারেন। কিন্তু এই আত্মহত্যার ঘটনাটা হুট করে বলে দেওয়া বিফোর পোস্টমর্টেম বা পুলিশ তার এনকোয়ারি রিপোর্ট জমা দেওয়ার আগে, প্রকাশিত হওয়ার আগে এইভাবে বলে দেওয়াটা কি করে সম্ভব হলো ওরাই বলতে পারবেন। যেহেতু ডিএম ওয়েস্ট এটা তদন্ত করবেন এবং কতটুকু পর্যন্ত যাবেন, তার এই সমস্ত ক্রিমিনাল তদন্ত করার তার কতটুকু দক্ষতা আছে বা কতটুকু যোগ্যতা আছে, বা তিনি এর আগেও করেছেন কিনা সেই তথ্য আমাদের কাছে নেই। তার টার্মস অফ রেফারেন্স কি আছে তাও প্রকাশিত না। ফলে এই মুহূর্তে আপনি যে প্রশ্নটা করেছেন সেই অর্থে বলি যে দুজনের যাদের কথা আপনি বললেন, বিশেষ করে এর মালিক যে কি মলয় পীঠ, উনি যে আত্মহত্যার যে কথাটা যে বলছেন, তার কি আগেই প্রস্তুতি ছিল কিনা, বা এখানে সাংবাদিকদের কাছে আসার আগে তার আগেই প্রিজুডিস হয়ে গিয়েছিলেন কিনা, ইত্যাদি বিষয়গুলি তদন্তের আওতায় আসা উচিত যে উনি কি করে বুঝলেন। তো স্বাভাবিকভাবেই একটা এই রাজ্যে হাসপাতাল বা মেডিকেল কলেজে এই ধরনের ঘটনা তো এর আগে ঘটেনি। আমাদের দুটো মেডিকেল কলেজ এখানে যে আছে, এরা এই ধরনের ঘটনা আমরা শুনিনি। মারপিট কিছু কিছু হয়েছে, এই সমস্ত ঘটনা এসে লোকাল লোকের সঙ্গে মারপিট হয়েছে, এই সমস্ত ঘটনা আমরা শুনেছি, কিন্তু হয়েওছে, এটা বাস্তব। কিন্তু এই ধরনের যে খুনের অভিযোগ আছে বা আত্মহত্যার অভিযোগ আছে ইত্যাদি ঘটনা কোনো সময় আসেনি। আরও অবাক হওয়ার ব্যাপার যে পুলিশ যা বলছে
আর আপনি যা বললেন যে ওই মলয়বাবু সে একই কথা বলছেন, দুজন মিলে মলয়পীঠ বা এপিঠ আর ওপিঠ সব একই রকম যদি কথা বলে থাকে তাহলে কিন্তু এটা বিস্ময়কর ব্যাপার হয়ে যাবে। আমার ধারণা যে এই তদন্ত হওয়ার আগে এই ধরনের কথা বলা তদন্তকে কিন্তু প্রভাবিত করার শামিল। একদম আসবো আপনার কাছে। অরিন্দম রয়েছেন আমাদের সঙ্গে, বিশিষ্ট আইনজীবী আছেন। অরিন্দম দা, এই যে ময়না তদন্তের বা পোস্টমর্টমের চূড়ান্ত রিপোর্ট আসার আগেই শান্তিনিকেতন কলেজ কর্তৃপক্ষের সুরের সাথে সুর মিলিয়ে পুলিশ যখন একে আত্মহত্যা বলে মানে রায় দিয়ে দেয়, তখন কি ধরে নেব যে পুলিশ আর অপরাধ তদন্ত করছে না, বরং কলেজ কর্তৃপক্ষের পিআরও হিসেবে কাজ করছে? এটি কি অস্বাভাবিক মৃত্যুকে একটা মানে তদন্ত ছাড়াই ধামাচাপা দেওয়ার পেছনে পুলিশের আসল এজেন্ডা কি হতে পারে? দেখো, এটা তো সত্যি কথা, একটা মৃত্যু হয়েছে, সেটা প্রথম কথা স্বাভাবিক মৃত্যু নয়, অস্বাভাবিক মৃত্যু, আনন্যাচারাল ডেথ, ইউডি কেস। ফার্স্ট একটা ইউডি কেস রেজিস্টার হয়। এখন ইউডি কেস রেজিস্টার হওয়ার পরে যেটা মাস্ট সেটা হচ্ছে পোস্টমর্টম, অর্থাৎ ময়নাতদন্ত। এই ময়নাতদন্ত বা পোস্টমর্টম হওয়ার আগে যদি পুলিশ আধিকারিক বা যে কেউ এই মৃত্যুটা কিভাবে হয়েছে তার সম্পর্কে কোনো একটা মন্তব্য করে বা এটা সম্পর্কে একটা নিজের মতামত প্রকাশ করে, তখন কিন্তু স্বাভাবিকভাবে একটা প্রশ্ন এসে যায় যে এই মৃত্যুর যে তদন্ত, আনন্যাচারাল ডেথ কেসের ইনভেস্টিগেশন, সেই ইনভেস্টিগেশনটা কতটা নিরপেক্ষ বা কতটা মানে বাস্তবসম্মত হবে, এইটা নিয়ে কিন্তু স্বাভাবিকভাবে একটা প্রশ্ন উঠবে। কারণ পোস্টমর্টম হলে পরেই বলা যেতে পারে যে মৃত্যুটা কি কারণে হয়েছে, কখন হয়েছে, বা মানে কি মোডাস অপারেন্ডি ছিল এই মৃত্যুর পেছনে। আমি সুইসাইড যদি করে থাকি তাহলে আমার লিগেচার মার্কস বা ইত্যাদি ইত্যাদি যা আছে এগুলো একরকম এক ধরনের থাকবে। আর আমাকে যদি খুন করা হয় এবং তারপরে যদি আমাকে ঝুলিয়ে রাখা হয়, তখন কিন্তু লিগেচার মার্ক বা আদার যে স্ট্র্যাঙ্গুলেশন বা আমার যে যুদ্ধ করার, লড়াই করার যে প্রচেষ্টা, এইগুলোরও কিছু সিমটমস বা কিছু মার্কস পাওয়া যাবে বডিতে। তো এইগুলো বিশ্লেষণ করার আগেই যদি কেউ মন্তব্য করে যে এইটা আত্মহত্যা, তখন কিন্তু আবারও বলবো আমি যে এই বিষয়টা একটু সন্দেহের উদ্রেক করে যে তদন্তটা সঠিক রাস্তায় এগোচ্ছে নাকি কারোর ইচ্ছা বা কাউকে মানে বাঁচানোর জন্য, আড়াল করার জন্য, কোনো একটা বিশেষ অপরাধ বা অপরাধীদের আড়াল করার জন্য একটা অপচেষ্টা হচ্ছে। এইটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই একটা সৃষ্টি করবে, সংশয় বা প্রশ্ন তুলবেই, আসবেই। ঠিক এই সংশয়টাই কিন্তু এই মুহূর্তে অনেকের মনে, রাজ্যবাসী সচেতন মহল যারা এই বিষয় নিয়ে সচেতন রয়েছেন তাদের মনে যাচ্ছে। মনিমিতা, এই যে যদি ঘটনার সাথে কলেজের কোনো প্রভাবশালী ব্যক্তি জড়িত থাকে, তবে তাকে বাঁচানোর জন্যই কি মানে তাৎক্ষণিক এই তৎপরতা শুরু হয়েছে বলে আপনি মনে করেন? কারণ এই যে গভীর তদন্তে যাওয়ার আগেই তারা একটা সহজ ন্যারেটিভ তৈরি করে ফেলেছে যে এটা আত্মহত্যা। এটা করার কারণ কি? মানে যাতে মূল অপরাধীরা পার পেয়ে যায়, নাকি এর পেছনে অন্য কিছু আছে বলে দেখছেন? না, অ্যাডভোকেট অরিন্দম বাবু যেটা বললেন তা তো ঠিকই। এটা মানে এই যে এই সন্দেহগুলি তো দানা বাঁধবেই, খুব স্বাভাবিক। কারণ একটা বাড়ির কিন্তু একটা ক্ষতি হয়ে গেল, এটা ভাবতে হবে। মেয়েটা কত 20-22 বছর বয়স হবে খুব বেশি হলে, এই মেয়েটা ওখানে কাজ করছেন। সবচেয়ে বড় কথা যে কেন কর্তৃপক্ষ নিরপেক্ষ হতে পারছেন না, এই প্রশ্নটা আসবে। নিরপেক্ষ হতে পারছেন না চিৎকার করে বললে আমরা নিরপেক্ষভাবে সবটা করছি, ঘটনাটা এরকম না। এই যে মানে মোডাস অপারেন্ডির কথা যেটা বললেন, এইগুলি তো দেখতে হবেই, এই বিষয়গুলি তো আসবেই, স্বাভাবিকভাবেই আসবে। এবং এই অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে যে যে বিষয়গুলি আসে সেগুলি দেখা উচিত। তার আগেই আগ বাড়িয়ে এই মৃত্যু সম্পর্কে কিছু মন্তব্য করে দেওয়া, স্বাভাবিকভাবেই এই প্রশ্নগুলি আমাদের মনে আসবে এবং সাধারণ মানুষের মনেও এই প্রশ্ন এসছে। যে ঘটনাটা ঘটেছে সেটা দুঃখজনক, আমরা আত্মহত্যাকে আমি ব্যক্তিগতভাবে কোনো সময় সমর্থন করি না। কিন্তু এই ঘটনাটা ঘটার পরে তার পরিবারের যে বক্তব্য, এই পরিবারের বক্তব্যকে গুরুত্ব না দিয়ে স্বাভাবিকভাবেই একজন মানুষ তার নিজের পরিবারের নিকট আত্মীয়কে হারিয়েছে, সে হয়তো অনবধানবশত অনেক কথা বলে ফেলতে পারে। ওই জায়গাগুলিকে দেখে তারপরে ওনার সঙ্গে বিশ্বস্ততার সঙ্গে কথা বলে সিদ্ধান্তে আসা উচিত ছিল। পুলিশ সেই কাজটা করবে। আমাদের দেশের আইন বলে এই সমস্ত কাজে পুলিশ তার নিজের সক্রিয়তা গ্রহণ করবে। এই সক্রিয়তাটা পুলিশকে দেখা যাচ্ছে অনেক বেশি যে সুইসাইডিয়াল কেস হিসেবে দাঁড় করিয়ে দেওয়ার জন্য তারা যত বেশি
সক্রিয়, তার থেকে অনেক বেশি সক্রিয় হওয়া উচিত ছিল যে এই পারিপার্শ্বিক যে বিষয়গুলি দেখে রাখার, এই বিষয়টা সম্পর্কে তারা অনেক ক্ষেত্রেই মনে হচ্ছে যে তারা খুব একটা গুরুত্ব দেননি এই সমস্ত বিষয়গুলি, যার ফলশ্রুতিতে যে জিনিসটা হচ্ছে যে স্থানীয় মানুষ তো বটেই, ওই লোকাল যে মানুষ তারা তো আছেনই, এছাড়াও এর বাইরে যে আমরা যারা সাধারণ মানুষ একটু দূরে দূরে রয়েছি, তাদের মনেও একটা ব্যাপক বিরাট প্রশ্নচিহ্ন দাঁড় করিয়ে দিয়েছে। এই চিহ্নগুলি কিন্তু অন্যান্যগুলিকেও ছাপিয়ে যাচ্ছে ঘটনাটা তা না। কি করে মেডিকেল কলেজ হলো, এই মেডিকেল কলেজের নিরাপত্তা কি অবস্থায় ছিল, মেডিকেল কলেজের মেয়েদের কোনো নিরাপত্তা আছে কিনা, এই হোস্টেল কেন, এই হোস্টেল তার নিজস্ব যোগ্যতায় ছিল কিনা, সমস্ত বিষয়গুলি এসে যাচ্ছে। হঠাৎ করে রাত্রি 1টার সময় কি করে বোঝা গেল যে ওখানে একটা সুইসাইডিয়াল কেস হয়েছে, সেখানে দরজা খুলছে না কেন, কোথায় গেল, যে কি ওখানে দীর্ঘদিন ছিল কিনা, ও জানলো কি করে ওই ঘরের ভেতরেই একজন আটকে পড়ে আছে, অথবা 10টায় ঘটনা হয়েছে সে কথাও কেউ কেউ বলে দিচ্ছেন, 10টা নাগাদ সুইসাইড করেছে বলে বলা হচ্ছে, কেউ কেউ বলে দিচ্ছেন, ময়নাতদন্তের আগেই বলে দেওয়া হচ্ছে যে কটা নাগাদ ঘটনা হয়েছে। এবং আরো সাংঘাতিক ব্যাপার যেটা জনমনে যেটা আরো সন্দেহ উদ্রেক করেছে সেটা হচ্ছে ওইখান থেকে হার্ডলি 10 থেকে 12 মিনিটের পর ওদের নিজস্ব বাড়ি, সেখানে পরিবারকে জানাতে 3 ঘন্টার বেশি সময় লেগেছে। ঠিক, আমরা এই জায়গাগুলোতে আসবো। সিকোয়েন্সটা কি হয়েছে, মনিমা এবং অরিন্দমদা রয়েছেন সঙ্গে, এই সিকোয়েন্সে কি মনে হয়, প্রাথমিকভাবে কি মনে হয় সেই বিষয়টাতে আসবো। তার আগে অরিন্দমদা, এই যে আমরা দেখছি যখনই একটি ঘটনাকে আনুষ্ঠানিকভাবে আত্মহত্যা বলে প্রচার করা হয়, তখন মিডিয়া এবং জনসাধারণের মনোযোগ কিছুটা ঝিমিয়ে পড়ে, এটা স্বাভাবিক। এটা আত্মহত্যা বলে মিডিয়া খুব একটা বেশি গুরুত্ব দেয় না এই ধরনের ঘটনায়। এখন এই সুবর্ণ সুযোগে ক্রাইম সিন এভিডেন্স নষ্ট করা সহজ হয় বলে বলা হয়। এখন সিসিটিভি ফুটেজ গায়েব করা বা ঘর পরিষ্কার করে ফেলা বা সাক্ষীদের ভয় দেখানোর জন্য এই প্রাথমিক সময়টুকু ঢাল হিসেবে ব্যবহার করা হয়। আমরা আরজিকর কাণ্ডেও দেখেছিলাম এই ঘটনাগুলো। এখন এটাই কি করলো কলেজ কর্তৃপক্ষ, কি মনে হয় আপনাদের এই সিকোয়েন্সটা দেখে কি মনে হয়? দেখো, একটা কথা তো সত্যি যে যে কোনো প্রতিষ্ঠানে যদি এই ধরনের কোনো অস্বাভাবিক মৃত্যু হয়, তখন প্রতিষ্ঠানের যারা পরিচালক তাদের উপর একটা দায় বর্তায়, তাদেরকে কিছু বিষয় মানে জনসাধারণের কাছে মানে প্রকাশ করা একটা দায়িত্ব এসে যায়। এখন সেই জায়গায় যদি প্রথম থেকেই আমি বলে দেওয়ার চেষ্টা করি বা বলে দিতে চাই যে এই মৃত্যুটা বেসিক্যালি যিনি মারা গেছেন তার স্বেচ্ছায় মৃত্যু, অর্থাৎ আত্মহত্যা করেছেন, তাহলে আমার দায়টা অনেকটা কমে যায় বা প্রতিষ্ঠানের দায়টা অনেকটা কমে যায়। তো স্বাভাবিকভাবেই তুমি যে আরজিকর কাণ্ডের কথা বলছো, ওখানেও প্রাথমিক অবস্থায় কিন্তু এইটাই দেখা গেছে যে হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু প্রথমেই দায়টা ঝেড়ে ফেলার জন্য ওই আত্মহত্যার একটা গল্প বা একটা ঘটনা সামনে আনার চেষ্টা করেছে, কিন্তু পরবর্তী সময় যেটা দেখা গেছে যে সেটা অ্যাকচুয়ালি আত্মহত্যা নয়, এটা খুনই ছিল, হত্যা ছিল। তো এখানেও যখন প্রথম অবস্থাতেই শুরু থেকে ফ্রম দ্য ভেরি বিগিনিং যখন এই স্টোরিটা বা এই তত্ত্বটা সামনে আনার চেষ্টা হচ্ছে যে এটা আত্মহত্যা, তখন একটা জিনিস পরিষ্কার যে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের যে দায় বা মানে জনগণের কাছে বা সরকারের কাছে বা আইনি প্রশাসনের কাছে যে বিষয়গুলো পরিষ্কার করা দরকার, সেই জায়গাটাতে একটা ধোঁয়াশা তৈরি করে দিতে পারলে তাদের যে দায় বা তাদের প্রতিষ্ঠানের যে নাম বা সুনাম বা যাই থাকুক না কেন সেটা রক্ষা করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করবে। আর এই চেষ্টার সঙ্গে যদি পুলিশও যুক্ত হয়ে যায় তাইলে তো মাভুই, মানে বুঝতেই পারছো যে এই ক্ষেত্রে কি হতে পারে। তো এখন এটাও ঘটনা যে জবরদস্তি এটাকে আত্মহত্যা নয় খুন বলাটাও এই মুহূর্তে কিন্তু সঠিক কাজ হবে না। আমরা আমাদের প্রত্যেকেরই যেটা করতে হয় সেটা হচ্ছে একটু ধৈর্য আমাদের ধরতে হবে, মিডিয়া থেকে শুরু করে সবারই, সাধারণ মানুষ থেকে শুরু করে সবারই, যে পোস্টমর্টেম রিপোর্টটা আগে আসুক এবং পোস্টমর্টেমটা যাতে স্বচ্ছতার সঙ্গে হয়, রিপোর্টটার মধ্যে যাতে কোনো রকম কারচুপি বা কোনো রকম অন্য কোনো কিছু না, টেম্পারিং এর কোনো বিষয় না থাকে, এই জিনিসটাও কিন্তু গ্যারান্টি করা দরকার। ঠিক, আপনি একদম খুব সুন্দর কথা বলেছেন। এই সময়টাতে ধৈর্য ধরা প্রয়োজন এবং আপনি অবশ্যই উল্লেখ করেছেন মিডিয়ার সহ, মিডিয়া নিশ্চয়ই এবং আমাদের মতো নিউজ ভ্যানগার্ডের মতো মিডিয়া অবশ্যই আমরা ধৈর্য ধরেছি এবং যখন তদন্ত রিপোর্ট চলছে বা এখানে যখন পোস্টমর্টম হবে তার রিপোর্টের জন্য আমরা অপেক্ষা করছি। কিন্তু আমরা যখন দেখি ঘটনা হওয়ার ঠিক পরের দিনই এমন কিছু করা হয় যেখানে মনে হচ্ছে
যে এই যে তদন্ত হবে তাকে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে, তখন কিন্তু আমাদের সন্দেহ জাগে। আপনাদের এই মুহূর্তে আমি অবশ্যই একটা ক্লিপ দেখাতে চাইব, যা আজ শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্ণধার মলয়পীঠ, উনি এই ক্লিপটা শেয়ার করেছেন শান্তিনিকেতন মেডিকেল কলেজের মিডিয়া গ্রুপে। আপনারা প্রথমে দেখুন, এখানে কোনো একজন কর্মীর, একটি মেয়ে, যে হয়তো শান্তিনিকেতন মেডিকেল কলেজের স্টাফ, তার একটি বয়ান রেকর্ড করা আছে এবং খুব সুন্দরভাবে গুছিয়ে তাকে এই ভিডিওটি বারবার এডিট করে করে এই ভিডিওটি ছাড়া হয়েছে এবং সেটা সোশ্যাল মিডিয়াতে আমাদের এখানে পাঠানো হয়েছে মিডিয়া গ্রুপে, এবং তার সঙ্গে কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট পাঠানো হয়েছে। আমি হোয়াটসঅ্যাপ চ্যাটে পরে আসব। প্রথমে আমি পিসিআরকে অনুরোধ করব, দীপা নমন নামে যে মেয়েটির ভিডিও ফুটেজ মলয়পীঠ শেয়ার করেছেন মিডিয়া গ্রুপে, সেই ফুটেজটি দেখানোর জন্য। আপনারা সবাই শুনেছেন যে এরকম একটু সুইসাইড করেছে। তো আমরা একসাথে জয়েন করেছি ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে, এবং জয়েন করার পর আমরা ওখানেই হোস্টেলে থাকতাম। আমরা 3 জন থাকতাম। এখন 3 জনের মধ্যে আমরা 2 জন যা যা বাড়িতে চলে গেছি। মুনশাদিও শুনলাম বাড়িতে চলে গেছে। তো ওখান থেকে গত বুধবারে বিকেল 5টায় আমি মুনশাদিকে মেসেজ করি, কিছু স্যালারির ব্যাপারে মেসেজ করেছিলাম মুনশাদিকে। তো তারপর মুনশাদি আমাকে মেসেজ করলো যে তুই চলে আয়, আমার ভাল লাগছে না, অনেকটা একা মনে হচ্ছে। তো তারপর বললাম কি হয়েছে, তোমার সাথে পরে কথা বলছি বলে আর আমি আর মেসেজ করিনি। তো ওই দিনই রাত 11:41-এ আমাকে মুনশাদি ফোন করে এরকম জিজ্ঞেস করছে কি করছো, এরকম নর্মালি যেরকম কথা হয় সেরকম কথা বলতে বলতে মুনশাদি বলছে যে ওর বাড়িতে নাকি মা বাবাকে নিয়ে ওর অনেকটা টেনশন। তো ওটা নিয়ে নাকি ও একবার বাড়িতেই মানে সুইসাইড অ্যাটেম্প করার একটা ভাবনা চিন্তা এসেছিল ওর মনে বাড়িতেই। তো তারপর আমি ওকে অনেক বুঝিয়েছি যে এরকম কোনো কিছু করো না, যে সব ঠিক হয়ে যাবে। এরকম ওর মনে একটা ভাবনা চিন্তা ছিল, ওর নাকি একা থাকলে অনেক কিছু মাথায় চলে আসে। তো কিছুটা যতটুকু সম্ভব আমার তরফ থেকে বুঝিয়েছি এরকম ভাবনা চিন্তা যেন আর কোনোদিন না আনে। তো ওই দিন যে এরকম করে নেবে সেটা আর ভাবতে পারিনি। তো তারপর নিজে আবার বলছে যে ওর বয়ফ্রেন্ড যে আছে, নামটা দ্রোণ, তো ও নাকি ওকে প্রচন্ড জ্বালাচ্ছে, কোনো কিছু সাপোর্ট করছে না, প্রচন্ড জ্বালায়। তো তারপর ও ফোন করেছে মনীষাদিকে, মানে মনীষাদি যে বয়ফ্রেন্ড, ওকে ফোন করেছে। ফোন করাতে মনীষাদি আমাকে বলছে ওর ফোন করছে, আমি লাইনে নিয়ে কনফারেন্স করি, না হয় ও আবার উল্টাপাল্টা কথা বলবে, সন্দেহ করবে। বললাম ঠিক আছে। তো ছেলেটাকে লাইনে নেওয়ার পর ছেলেটা ফোনটা রেখে দিয়ে ছেলেটা আমাকে ফোন করে বলছে তোর সাথে নিয়ে কথা বলছে। আমি বললাম হ্যাঁ আমার সাথে কথা বলে। কখন ফোন করেছে? অনেকক্ষণ হয়ে গেল, অনেকদিন পর তো ফোনে কথা বলছি, তো অনেকক্ষণ ধরে কথা বলছি। তো বলছে, আমি বললাম যে বিশেষ না হলে কনফারেন্স করবো। ওই সময় মনীষাদি আমার সাথে লাইনেই ছিল। তো আমি ছেলেটাকে নিয়ে আবার কনফারেন্স করলাম। কনফারেন্স করার পর ছেলেটা আমাকে আমার সামনে মনীষাদিকে বলছে তোকে যে এতক্ষণ ধরে ফোন করছি, ফোনটা কি দেখতে পাচ্ছিস কিনা। তো মাঝখান দিয়ে আমি বললাম যে তোমাদের মধ্যে আমি একটু ডিস্টার্ব করছি, আমার তো অনেকদিন পর মনীষাদির সাথে কথা হচ্ছিল, তার জন্য মনীষাদি হয়তো তোমার ফোনটা দেখেনি বা এরকম কোনো একটা কিছু হবে। ঠিক আছে তোমরা কথা বলো, আমি রেখে দিচ্ছি, শুধু শুধু ঝামেলা করো না, সরি বলে আমি ফোনটা রেখে দিই। আপনারা শুনলেন, এ হচ্ছে সেই ভিডিও, যে ভিডিও মলয়পীঠ আজ মিডিয়া গ্রুপে, শান্তিনিকেতন মেডিকেল কলেজের মিডিয়া গ্রুপে শেয়ার করেছেন। প্রশ্ন আমার, এই ভিডিওটি কি ভিডিও? এই মেয়েটি কেন সাফাই গাইল এই মুহূর্তে এসে? কার সামনে সাফাই গাইল? যখন এই ঘটনার গতকালই মুখ্যমন্ত্রীর আদেশে ম্যাজিস্ট্রেট তদন্তের শুরু হয়ে গেছে, তখন আজ মলয়পীঠের এই ভিডিও ছাড়ার উদ্দেশ্য কি? এটা কি তাহলে তদন্তের প্রক্রিয়াকে প্রভাবিত করার উদ্দেশ্যটা করা হয়েছে, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য থাকে? আইনত সেটা করা যায় কিনা? অরিন্দম, এই যে ভিডিওটা এক্ষুনি সামনে এসছে, এই ভিডিওটাতে একটা জিনিস পরিষ্কার হচ্ছে যে এইটা ঘোড়ার আগে গাড়িকে জুড়ে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে। এবং এই চেষ্টাটা, সত্যি কথা বলতে কি, এই চেষ্টাটা যদি হয় তাহলে এইটাকে সত্যিই বলতে হবে যে
মানে তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করার জন্য এই এভিডেন্স বা এই যে মানে কাজটা হয়েছে এটা যথেষ্ট। কারণ এই স্টেটমেন্টটা অ্যাকচুয়ালি এখন নেওয়ার কথা পুলিশের, তদন্তকারী অফিসার। আমি জানি না এখন অব্দি কোনো স্পেসিফিক কেস রেজিস্ট্রি হয়েছে কিনা, আদারওয়াইজ ইউডি কেস যেটা রেজিস্ট্রি হওয়ার কথা সেটা তো অবশ্যই হয়েছে, তাতেও স্টেটমেন্ট রেকর্ড করার সুযোগ রয়েছে। তো এই স্টেটমেন্টটা যে এই মেয়ে ভদ্রমহিলা বা যে মেয়েটি স্টেটমেন্টটা দিয়েছে, স্টেটমেন্টটা পুলিশের কাছে দেওয়ার কথা, এবং এই স্টেটমেন্টটা এক্ষুনি পাবলিক হওয়ার কোনো সুযোগ নাই। এটাকে পাবলিক করে দেওয়া এইভাবে এবং প্রচার মাধ্যমের ইয়ে নিয়ে, সহায়তা নিয়ে, এইটা কিন্তু সত্যিকার অর্থেই আমি বলবো ঘটনা হত্যা না আত্মহত্যা সেটা পোস্টমর্টম হলে পরে বোঝা যাবে, কিন্তু এখন অব্দি এই যদি ঘটনা হয়ে থাকে বা এই কাজটা যদি হয়ে থাকে, তাহলে আমি এটা অবশ্যই বলতে বাধ্য হব যে এটা কিন্তু তদন্তকে প্রভাবিত করার জন্য বা তদন্তর অভিমুখটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য একটা চেষ্টা অবশ্যই হচ্ছে। এখন সেটা আদতে এই আমি প্রথমেই বলেছিলাম যে এই প্রতিষ্ঠানের মানে যারা পরিচালক রয়েছেন, কর্মকর্তা রয়েছেন, তারা এই প্রতিষ্ঠানের নামটা রক্ষা করার জন্য এইটা করছেন, নাকি সত্যিকারের অর্থে কিছু একটা দুর্ঘটনা ওখানে ঘটেছে সেইটা থেকে সবার চোখ সরিয়ে দেওয়া বা গোটা বিষয়টাকে আড়াল করার জন্য এটা করছে, সেইটা তদন্ত প্রয়োজন, সেটারও তদন্ত প্রয়োজন যে এইটা কেন করলেন। অর্থাৎ যিনি বা যারা এই ভিডিওটা আপলোড করেছেন তারাও কিন্তু এখন তদন্তের আওতার মধ্যে চলে আসা উচিত, তাদেরকেও এখন গ্রিলিং করতে হবে, প্রশ্ন করতে হবে যে এটা কেন করেছেন, কি পারপাজে করেছেন, কেন করা হয়েছে। কারণ এটা একটা মৃত্যুর ঘটনা ঘটেছে এবং মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু নয়, অস্বাভাবিক মৃত্যু, আনন্যাচারাল ডেথ। তো আনন্যাচারাল ডেথটা whether it was homicide or suicide till we come to a conclusion from the postmortem report, আপনি বা আপনারা মানে এই কর্তৃপক্ষের কথা বলছি আমি, তারা এই যে কাজটা করেছে সেটা কেন করলো তার জবাব দিয়ে ওরা করতে পারত। এখন পুলিশ বা প্রশাসন এদেরকে এই জায়গায় আনবে কিনা বা আদৌ এনেছে কিনা সেটা মিডিয়া ভালো বলতে পারবে। মিডিয়া এই লাইনে মিডিয়া কতটুকু খোঁজ করেছে বা খোঁজ করছো তোমরা, সেটা তোমরা ভালো বলতে। একদম। এই তার সঙ্গে আমি আবার জুড়ে দিতে চাইবো আরো একটা বিষয়। চলুন এবার আপনাদের দেখালাম যে কোনো একজন কর্মীকে দিয়ে মলয়পীঠ কি বলিয়ে এই মুহূর্তে মিডিয়া গ্রুপে ভিডিওটি ছাড়লেন, তার সঙ্গে উনি নিজে হোয়াটসঅ্যাপে কি লিখেছেন আমি সেই স্ক্রিনশটটা অবশ্যই আমার পিসিআর কে একবার ফুল স্ক্রিনে দেখাতে চাইবো যে মলয়পীঠ যে মেসেজ করেছেন মিডিয়া গ্রুপে ওখানে উনি কি লিখছেন। উনি লিখছেন, দেখুন আপনারা দেখুন, তার আকস্মিক প্রয়াণে সহকর্মী ছাত্রছাত্রী পরিচিত মহল নেমে এসেছে গভীর বিবাদ। আমি একটু পজ করার জন্য অনুরোধ করবো। গত বুধবার রাতে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের নিজের ঘরে আত্মহত্যা। চলুন আবার একটু আমি ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের গার্লস হোস্টেলের কোয়ার্টার কেয়ারটেকার মনীষা দাসের অকাল মৃত্যুর ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে সমগ্র প্রতিষ্ঠান জুড়ে। তার আকস্মিক প্রয়াণে সহকর্মী ছাত্রছাত্রী ও পরিচিত মহলে নেমে এসেছে গভীর বিষাদের আবহ। পুলিশ তদন্ত শুরু করেছে। এর মধ্যেই সামনে এসেছে মৃত্যুর কিছুক্ষণ তার এক সহকর্মীর সাথে তার হোয়াটসঅ্যাপ চ্যাট ও কথোপকথন, যেখানে তার মানসিক অস্থিরতার কথা তুলে ধরেছেন। তার পরের লাইনটি দেখুন, দেখুন, গত বুধবার রাতে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের নিজের ঘরে আত্মহত্যা করেন মনীষা। এই যে হোয়াটসঅ্যাপ যে চ্যাটটি, এটা লেখাটি মলয়পীঠের লেখা, কর্ণধারের লেখা। উনি এখানে পাঠাচ্ছেন মিডিয়া গ্রুপে, এই লেখাটি পাঠাচ্ছেন। ওকে মণিময়দা, ভিডিওতে কর্মী দিয়ে আত্মহত্যা করেছেন বলা হচ্ছে, নিজে হোয়াটসঅ্যাপ মেসেজের মধ্যে বলছেন মনীষা আত্মহত্যা করেছে, কি বুঝলেন? আমি অরিন্দমবাবুর সঙ্গে এক সহমত পোষণ করেই বলি যে এদের এক্ষুনি তাদের তদন্তের আওতায় নিয়ে আসা হোক এবং এরা কোনো অবস্থাতেই যাতে আগরতলা শহর বা তার পার্শ্ববর্তী অঞ্চল এই জায়গাতেই থাকে, অথবা পুলিশ তাদের নিজের কাস্টাডিতে নিয়ে নিক। তার কারণ হচ্ছে এখানে একটা বিষয় আশা করি অরিন্দমবাবু লক্ষ্য করেছেন, স্যালারি নিয়ে কথা হচ্ছিল, আরম্ভ করেছে প্রথম। তার মানে স্যালারি ট্যালারি ঠিকঠাক মতো দেওয়া হয় না কিনা এটাও আনতে হবে। কেন মানে হতাশাটা এলো কোত্থেকে, সেই কোয়ারিগুলি আস্তে আস্তে আসবে যে তার খুব টেনশন হচ্ছিল, কি নিয়ে টেনশন সেই বিষয়গুলিও আসবে। এখন হঠাৎ করে এই যে দীপা নমো মেয়েটিকে কেন আনা হলো বা ভদ্রমহিলাকে কেন আনা হলো, তার মানে আমি প্রথমেই বলেছি যে আমি অরিন্দম বাবুর সঙ্গে একমত যে এই চেষ্টাটা সম্পূর্ণভাবে তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করারই চেষ্টা। আমি আমার শুরুতেও একই কথা বলেছিলাম। এখন কথা হচ্ছে এই সমস্ত কনফারেন্স বা সমস্ত বিষয়গুলি মালিক পক্ষ, এই যে মলয়পীঠ এটার মালিক, এই টোটাল হসপিটালটা উনিই করেছেন।
এই জায়গায় দাঁড়িয়ে এই ভদ্রলোক কেন এই তথ্যগুলি দিতে শুরু করে দিলেন? কেউ চেয়েছে? কেউ চায়নি তো। পুলিশ তার একটা মানে আনন্যাচারাল ডেথ হয়েছে, পুলিশ তার তদন্ত শুরু করেছে বা করেনি, পোস্টমর্টেম হবে, পোস্টমর্টেমের রিপোর্ট আসবে, ইতিমধ্যে সরকার ম্যাজিস্ট্রিয়াল ইয়ে দিয়ে এই জায়গায় দাঁড়িয়ে উনি এই সমস্ত চ্যাটিংগুলি করতে গেলেন কেন? কি কারণে, কি তার উদ্দেশ্যটা কি? ঝামেলা আছে। নাহলে আত্মহত্যা যদি তোমাকে কে বলেছে বলার জন্য? কে বলেছে এটা আত্মহত্যা? বলুন, তাহলে বলুন কে বলেছে, তদন্ত। প্রশ্ন তো অনেকগুলোই আছে। প্রশ্ন শুধু মিডিয়া নয়, প্রশ্ন মহিলা কমিশন তুলছে, প্রশ্ন বিভিন্ন এনজিও তুলছে, সাধারণ মানুষ তুলছে। কিন্তু বাস্তব হচ্ছে ঘটনাটা ঘটেছে, একদম আনন্যাচারাল ডেথ একটা হয়েছে। এই ব্যাপারটাকে এড়িয়ে দেওয়ার জন্য অথবা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য নানা রকম প্রচেষ্টা শুরু হয়ে গেল। যাবেনটা কোথায়? তাহলে আমরা কি বুঝবো? তাহলে আমাদের সন্দেহ কেন হবে না? এখন জনমনে আজ তীব্র ক্ষোভ যে মেডিকেল কলেজের প্রতিটি ইট আর সিমেন্টে দুর্নীতির কালো টাকায় ভেজা বলে অভিযোগ, সেখানে আইনের শাসন কতটা কার্যকর হবে? অরিন্দম, সেখানে তদন্তের ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ তো দেওয়া হয়েছে, কতটা এই মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন সেখানে তদন্তের নামে কি কেবলই কালক্ষেপণ হবে বলে মনে করেন, নাকি কেচক খুঁড়তে গিয়ে এবার সত্যি সত্যি কোনো কেউটে বেরিয়ে আসার চান্স রয়েছে? কি দেখছেন? দেখো, আমি কিছু বলছি না। তোমার চ্যানেলে তুমি অনুষ্ঠান শুরু করার মুখে যে কথাগুলো বলেছো, যে এই শান্তিনিকেতন মেডিকেল কলেজটা স্থাপনার পেছনে যে অর্থের উৎস কিভাবে এসছে, কোথা থেকে এসছে, এই বিষয়ে তুমি একটা বক্তব্য রেখেছো মুখবন্ধে। এবং পাশাপাশি এটাও ঘটনা যে এই কলেজটা এই রাজ্যে একটা মানে মেডিকেল কলেজ বা এই প্রতিষ্ঠান বা এই যে কর্ণধার, এরা এই রাজ্যে মেডিকেল কলেজ করার জন্য যে অনুমোদন বা অনুমতি, এটাও কিন্তু খুব দ্রুততার সঙ্গে পেয়েছে। অর্থাৎ এই সরকার দিয়েছে বা এই প্রশাসন দিয়েছে। মিনিমাম যে ন্যূনতম তদন্ত বা ন্যূনতম যে ক্রাইটেরিয়াসগুলি ফুলফিল করার কথা, সেগুলো আদৌ ফুলফিল হয়েছিল কিনা এইটা নিয়ে মিডিয়াতেও চর্চা হয়েছে একটা সময়, আমার যতদূর মনে পড়ে, সাবজেক্ট টু কারেকশন। এখন প্রশ্ন হচ্ছে, ঘটনাটা ঘটেছে, একটা মানে মৃত্যু একটা হয়েছে, এবং আবার আমি রিপিট করছি যে এটা একটা আনন্যাচারাল ডেথ, অস্বাভাবিক মৃত্যু। এবারে এই মৃত্যুর তদন্ত পুলিশ করতে গিয়ে প্রথমেই ঘোষণা করছে যে এটা আত্মহত্যা। পরবর্তী সময় দেখা যাচ্ছে যে এই হসপিটালের বা এই মেডিকেল কলেজের কর্ণধারও একটা অপচেষ্টা করছেন কিছু কিছু ভিডিও, কিছু কিছু বক্তব্য মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, যেটা তদন্তকে, আমি আগেও বললাম যে তদন্তকে প্রভাবিত বা আমাদের চিন্তা ভাবনাটাকে প্রভাবিত করার একটা অপচেষ্টা। এবারে প্রশ্ন আসছে যে ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত মানে কি? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বিচার বিভাগীয় তদন্ত? না। কিসের তদন্ত? পশ্চিম জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তদন্ত করবেন। তো উনি কিন্তু এই প্রশাসন, গোটা রাজ্যের প্রশাসন, রাজ্য সরকারেরই একজন অংশ। তা আমার প্রশ্ন হচ্ছে, তুমি যে কথাটা তুলেছিলে, আমি তো ফিরে ওই জায়গাতেই যাব যে আলটিমেটলি যে জায়গা থেকে এই মেডিকেল কলেজটার স্থাপনা, যেভাবে প্রশাসন এই মেডিকেল কলেজটা গঠন করার জন্য বা স্থাপন করার জন্য অনুমতি দিয়েছেন, সেইভাবেই এই সরকার আবার ম্যাজিস্ট্রেট পর্যায়ে এই মানে অপমৃত্যুটার তদন্ত করার ভার দিচ্ছে একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের হাতে। তো আমি কিন্তু, আমাকে যদি ব্যক্তিগতভাবে বলো, তোমরা কিভাবে ব্যাখ্যা করবে আমি জানি না, আমি কিন্তু বলবো যে এখানে ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত করাটাও আমার কাছে স্বচ্ছতার লক্ষণ নয়। তাহলে কি করা উচিত? আমার ধারণা, এটা প্রথম কথা, এটা পুলিশ যেভাবে তদন্ত করছিল করতে দেওয়া উচিত ছিল, অথবা যদি পুলিশি তদন্তের উপর কোন রকম প্রশ্ন উঠে থাকে ইতিমধ্যেই বা উঠেছে তো অবশ্যই, তাইলে কিন্তু এটাকে বিচার বিভাগীয় তদন্তের আওতায় আনা উচিত ছিল। কারণ ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত মানে তো পুলিশ প্রশাসন, ম্যাজিস্ট্রেট, আমরা তো সবাই মানে চারটি বারটি একই থালার অংশ। তো এখানে আলাদা করে নিরপেক্ষতার সুযোগটা কোথায় রইল? যে প্রশাসন এই তোমার কথা অনুযায়ী যে মলয়পীঠের পেছনের কাহিনী হচ্ছে অমুক, উনি এই করেছেন সেই করেছেন, উনি এর সঙ্গে যুক্ত ছিলেন, এই সমস্ত কিছু শোনা জানার পরে মিডিয়াতে এই বিষয়গুলো আলোচনা হওয়ার পরেও দেখা গেছে এই মেডিকেল কলেজটা স্থাপিত হয়েছে, মেডিকেল কলেজের প্রশাসন, রাজ্য প্রশাসন এই মেডিকেল কলেজকে স্থাপন করার সমস্ত সুযোগ তৈরি করে দিয়েছে, সমস্তভাবে সহায়তা করেছে। সেই মেডিকেল কলেজে একটা দুর্ঘটনা বা একটা অপমৃত্যু হওয়ার পরে পুলিশ যখন প্রথমেই একটা বক্তব্য রাখছে, তারপরে মেডিকেল কলেজের কর্তৃপক্ষ একটা বক্তব্য রাখছে, তারপরে আবার ম্যাজিস্ট্রেট, অর্থাৎ এই সরকারেরই অংশ তদন্ত করবে, এটাতে নিরপেক্ষতা কতটা থাকবে আমি তো যথেষ্ট সন্দিহান। মনোমদা, আপনার কি মনে হয় এই বিষয়টাতে?
না, সন্দেহ তো প্রথম থেকেই আছে। এখন কথা ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তটা যে দেওয়া হয়েছে, এই রাজ্য পুলিশের যারা এটা তদন্ত করছেন আর যিনি ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত করবেন, যে ম্যাজিস্ট্রেট তদন্ত করবেন, তারা তো একই জায়গায়, একই সরকারের লোক, একই সরকারে থেকে করবেন। তারা পুলিশের যে মানে বক্তব্য তার বাইরে কতটুকু যেতে পারবেন, এই প্রশ্নগুলি উঠতে শুরু করেছে। আর টাইম দেওয়া হয়েছে 15 দিন। 15 দিনের ভেতরে কি পাওয়া যাবে? আমাদের কাছে, আমরা যেহেতু সাংবাদিকতা করি, আমাদের কাছে যে তথ্য রয়েছে, এই ইয়েটা মানে এই পোস্টমর্টেমটা, এটা কিন্তু হয়েছে, আমাদের প্রথম সন্দেহ হয়েছিল যে পোস্টমর্টেমটা আবার এই মানে এই কলেজের ভেতরেই কিনা হয়। তো এটা হয়েছে টিএমসিতে প্রায় ওই এরিয়ার ভেতরেই। এই পোস্টমর্টেমের রিপোর্ট কি হতে পারে, এই আন্দাজ কিন্তু আমাদের সাংবাদিক মহলে ঘুরে ফিরে বেড়াচ্ছে। আচ্ছা, মানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ওরা বলতে পারো অটোপেসি সিস্টেম বোধহয় একটা কিছু আছে, দুজন মিলে করতে হয়, আইনের কোনো ব্যাখ্যা রয়েছে। তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা যে ভিডিওগ্রাফি হচ্ছে। হ্যাঁ, পোস্টমর্টেমের সময় বা এই ময়নাতদন্ত করার সময় গোটা প্রক্রিয়াটাকে ভিডিওগ্রাফ করতে হয়। হ্যাঁ, অনেক কিছু বিষয় আছে, যখন আইনগতভাবে লড়াই শুরু হবে তখন সবগুলি বেরিয়ে আসবে। কিন্তু এই জায়গাটাতে আমি সহমত পোষণ করি অন্যবাবুর সঙ্গে, যে একই প্রশাসনের যারা, যে অভিযোগটা উঠেছে এটা মানে অস্বাভাবিক মৃত্যু বটে, 1 নম্বর। দুদল কিন্তু একটা জায়গায় কমন, যে এটা অস্বাভাবিক মৃত্যু, খুন হলেও অস্বাভাবিক মৃত্যু। তো খুন অথবা আত্মহত্যা, এই যে জায়গাটাতে যে কনফিউশনটা অ্যারাইজ করেছে, কোন জায়গাটা, সেটা হচ্ছে পুলিশ আগে থেকেই বলে দিয়েছে এটা সম্ভাব্য আত্মহত্যা, তারা ধরে নিয়েছেন আত্মহত্যা। এখন এই জায়গার তদন্ত করার জায়গাটা কোন জায়গায়, কে করবেন? এই অ্যাডমিনিস্ট্রেশনেরই একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, যিনি ডিস্ট্রিক্টের ল অ্যান্ড অর্ডারের প্রধান, ডিস্ট্রিক্টের, তিনি করবেন। কারা আগে বলে দিয়েছে? যারা এই রাজ্যের ল অ্যান্ড অর্ডার দেখার জন্য স্থায়ীভাবে রয়েছেন এবং যাদের হাতে রয়েছেন, এবং একজন এসডিপিও র্যাঙ্কের, যা প্রকাশিত হয়ে গেছেন, এসডিপিও র্যাঙ্কের একজন পুলিশ অফিসার উনিই বলে দিয়েছেন। স্বাভাবিকভাবে তদন্তের প্রক্রিয়াটা কোন মুখী হবে, এরকম একটা আশঙ্কা রয়ে গিয়েছে। এই আশঙ্কার ভেতরে প্রশাসন থাকতে গেলে কেন ম্যাজিস্ট্রিয়াল তদন্ত না দিয়ে জুডিশিয়ারি দিলে অসুবিধাটা কোথায় ছিল? একজন হাইকোর্টের প্রধান বিচারপতি হোক, মানে এখন যারা আছেন, বা রিটায়ার্ড বিচারপতি, যাকে দিয়ে হোক, একটা ম্যাজিস্ট্রিয়াল তদন্ত না করে জুডিশিয়াল তদন্ত দিলে অসুবিধাটা কোথায় ছিল? কারণ আমাদের যে এই যে হসপিটালটা নিয়ে বা মেডিকেল কলেজটা নিয়ে, এটা তো মুরগি আগে না ডিম আগে, এই নিয়ে প্রশ্ন উঠে গেছে। কারণ হসপিটাল থাকলে পরেই আপনি মেডিকেল কলেজ করতে পারবেন। এই মানে যেখানে নর্মস রয়েছে, হসপিটাল থাকা আগে থাকতে হবে হসপিটাল, তারপরে মেডিকেল কলেজ। আপনি মেডিকেল কলেজের নর্মস যে আবেদন করেছিলেন, সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আপনি হসপিটাল দেখাতে পারেননি, যার ফলে আপনার যে প্রথম যে একাধটা সেমিনারের আপনার সমস্ত কাজকর্ম হয়েছে বিএম হসপিটালে, আইজিএম হসপিটালে হয়েছে। এর পারমিশনটা কে দিল? পারে নাকি? তার মানে নিজেদের কোনো হসপিটাল ছিল না, প্রমাণিত সত্য। তাহলে হসপিটাল, এখানে মেডিকেল কলেজের জায়গাটা কি করে হলো? এই প্রশ্ন চিহ্নগুলি যখন রয়েছে, এবং সরকার যখন এই প্রশ্ন চিহ্নগুলিকে অ্যাভয়েড করেই তাকে পারমিশনটা দিয়েছে, সরকার আরো নিরপেক্ষ হতে পারতেন জুডিশিয়ারি ইয়ে দিয়ে, এনকোয়ারি দিয়ে। এখন আমাদের রাজ্যে অনেক বেশি সুবিধা হতো। একটা শেষ প্রশ্ন আপনাদের দুজনের কাছে। আমাদের রাজ্যে তো সবকিছুতেই রাজনীতি হয়, আমাদের দেশের এই প্রান্তে, বিশেষ করে পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের ত্রিপুরা রাজ্যে সবকিছুতে রাজনীতি হয়। এই ঘটনাটাতেও কি দেখছেন? এখান থেকে এই ঘটনায় কোনো রাঘব বোয়ালদের মানে কালো টাকা সাম্রাজ্য আর অপরাধের যে ভাগিদার, তাদের মুখোশ কি আদৌ খুলবে? যদি এটা সত্যি অপরাধ হয়ে থাকে, এটা কি খুলবে, নাকি এটা নিয়েও রাজনীতি হবে এবং তারপর কিছুদিন পর সেটা মানে ধামাচাপা হয়ে যাবে বাকি মতো? এরকম কি মনে হয়? মনিমুদা, আপনার কাছেই যাবো প্রথমে। রাজনৈতিক ব্যাপারটা এক্ষুনি যেটা আমরা একটু আগে বলছিলাম, একটু অপেক্ষা করতে হবে। বিচার বিভাগীয় তদন্তে দাবি করেছে কংগ্রেস, এবং বামফ্রন্টও একই সুরে কথা বলেছে, এবং এই ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত নিয়ে খুশি নয় বিরোধী দলও। কিন্তু কেউ তারা তো খুশি হওয়ার কথাই না, আমরা তো খুশি না ব্যাপারটায়, নিশ্চিতভাবেই খুশি না। এবং এ রাজ্যের একটা বৃহৎ অংশের মানুষ, ইন্টেলেকচুয়াল গ্রুপও এটাতে কিন্তু খুশি না, এটা বুঝতে হবে। এবং বুঝতে হবে যে ক্ষমতাসীন দল কি বলছে, তাদের কি দাবি। এখন অবধি আমরা সেই দাবিটা আমাদের কানে আসেনি। এখন কথা হচ্ছে, রাজনৈতিক চিন্তা ভাবনা থেকে যদি এই বিষয়টাকে দেখা হয়, রাজনীতি যখন করা যাবে, তখন আপনারা যারা রাজনীতি করার তারা রাজনীতিটা করুন। কিন্তু একটা মানে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, যে বিষয়গুলি উঠে আসছে, তার ভেতরে নিরাপত্তা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এই হাসপাতালটার ভেতরে যতই চিৎকার করুক, কে সে
যারা যারা গিয়ে দরজা ভাঙলো। আমাদের কাছে যে তথ্য পৌঁছচ্ছে বিভিন্ন জায়গা থেকে, সোর্স মারফত, আমরা মানে ক্রস চেক করছি না বটে, শুধু শুনেই যাচ্ছি যে অনেক দূর থেকে, অনেকটা দূর থেকে, প্রায় এমবিবি কলেজের এই জায়গা থেকে মোটর বাইক করে ছুটে যাওয়া হয়েছিল ওইখানে। তারপরে যে স্থানীয় যিনি সিকিউরিটি গার্ড আছে অনেকগুলো প্রশ্ন আছে, দরজা কারা ভাঙতে পারে, এরকম বন্ধ দরজা রাতে দেড়টার সময় কারা ভাঙতে পারে, আর ওর সন্দেহ হলো কি করে ওইখানে, এই সমস্ত বিষয়গুলি আসবে। এবং তার পরিপ্রেক্ষিতে যে বিষয়গুলি উঠে এসেছে, মূল বিষয়টা যেটা উঠে এসেছে, যে হাসপাতালটা বা যে মেডিকেল কলেজটা নিয়ে প্রশ্নচিহ্ন একাধিক, সেই মেডিকেল কলেজের ভেতরে এই ধরনের ঘটনা ঘটার পরিপ্রেক্ষিতে আরো অনেক বেশি, যে মেডিকেল কলেজটাকে আরো অনেক বেশি স্বচ্ছ করার লক্ষ্যে একটা তদন্ত স্বচ্ছ করা প্রয়োজন ছিল। সেখানে রাজনীতির খুব একটা জায়গা এক্ষুনি নেই, পরবর্তী সময় রাজনীতি হলে তখন কথা বলা যাবে। ওকে, অরবিন্দ, আপনার কি মনে হয় রাজনীতি হবে? কন্যাহারা পরিবার কথা বলার চেষ্টা করেছিল যে ত্রিপুরা এবং পশ্চিমবাংলায় সব বিষয় নিয়ে রাজনীতি হয়। আমি তোমার সঙ্গে উইথ ডিউ রেসপেক্ট আমি একটু ডিফার করবো যে রাজনীতি ভারতবর্ষের শুধু ত্রিপুরা আর পশ্চিমবাংলায় যে কোনো বিষয় নিয়ে হয় এরকম না ব্যাপারটা, গোটা দেশেই রাজনীতি হয়। আমরা কিছু আমরা একটু দূর প্রান্তে থাকি, তো সব বিষয় আমরা জানি না, খবর রাখি না, বা খবর এসে আমাদেরকে পৌঁছয় না। কারণ ভারতবর্ষে এখন এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে, স্বচ্ছতার প্রথম অভাব রয়েছে, ট্রান্সপারেন্সি এবং জবাবদিহি, এই দুটো বিষয়ের সব থেকে বড় অভাব রয়েছে। এবং এই দুটো বিষয় যতক্ষণ না পর্যন্ত তুমি এনশিওর করতে পারছো, ততক্ষণ পর্যন্ত তুমি কোনো কিছুতেই নিরপেক্ষ কিছু পাবে বলে তুমি আশা করতে পারো না। তো এই অবস্থায় এখানে এখন দেখো, তুমি বললে আমি জানতাম না, আমি দেখলাম এখন কথাটা এক হয়ে গেছে যে রাজ্যের বিরোধী দল সিপিআইএম বা বিরোধী দল কংগ্রেস ওরা দাবি করেছেন যে বিচার বিভাগীয় তদন্ত, ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত নিয়ে খুশি হচ্ছে না। মণিময়দা এই কথা বলার চেষ্টা করেছেন, আমি এখনই জানলাম বিষয়টা। কিন্তু রাজ্যের শাসক দল এখন অব্দি এই বিষয়ে কোনো বক্তব্য রাখেনি। তো এই দুটো দল, এই দুটো রাজনৈতিক দল যখন কিছু দাবি করছে, তখন এটাকে তুমি ব্যাখ্যা করতে পারো রাজনৈতিক হস্তক্ষেপ, রাজনীতি করা হচ্ছে। কারণ উল্টো দিক থেকে প্রশাসন, মানে শাসক দলের যারা রয়েছেন তারা বলার চেষ্টা করবে যে কেন সরকার স্বচ্ছতা বজায় রেখে ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত করতে দিয়েছে। তো রাজনীতি এখানে এসেই গেছে এবং এটা সবখানেই প্রযোজ্য। আমার এখন যেটা বক্তব্য বা পরিষ্কার আমি যেটা বলতে চাইবো যে রাজনীতি হচ্ছে কি হচ্ছে না সেটা প্রত্যেকেরই নিজেদের দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করবে, যে আমি এটাকে রাজনীতিকরণ হিসেবে দেখবো কি দেখবো না। কিন্তু ঘটনা হচ্ছে যে আমি আগেই বলেছি যে জবাবদিহিতা আর স্বচ্ছতা, এই দুটো বিষয়কে এনশিওর করার মতো কোনো স্টেপস যদি নেওয়া হয়, তাহলে আমি বলবো এখানে কোনো রাজনীতি হয়নি। আর যদি এইগুলো এনশিওর না হয়, তোমাদের মাধ্যমে আমরা যদি এটা জানতে না পারি, বুঝতে না পারি, আমরা যদি স্যাটিসফাইড না হতে পারি যে না এই যে প্রশ্নগুলো ছিল এই প্রশ্নগুলোর উত্তর তো এখন অব্দি পেলাম না, ততক্ষণ পর্যন্ত তো এটা রাজনীতিকরণ হচ্ছে, হবেই, কিছু বলার নেই। একদম, অসংখ্য ধন্যবাদ অরিন্দম, আপনাকেও, মণিময়দা আপনাকেও ধন্যবাদ। অবশ্যই, তবে এই বিষয় নিয়ে আমরা আরো কথা বলবো, আরো জানবো এবং শেষ অবধি জানবো, তখন আপনাদের অবশ্যই মতামত চাইবো। আজকের জন্য ধন্যবাদ দুজনকে। দর্শক বন্ধুরা, শান্তিনিকেতন কলেজে ঘটে যাওয়া ঘটনাটি কেবল একটি অস্বাভাবিক মৃত্যু নয়, বরং এর চেয়েও বড় কোনো সত্যকে ধামাচাপা দেওয়ার এক মরিয়া চেষ্টা বলে কিন্তু অনেকেই ধারণা করছেন। এখন ময়না তদন্তের চূড়ান্ত রিপোর্ট বা কোনো ফরেনসিক প্রমাণ আসার আগেই কলেজ কর্তৃপক্ষ এবং পুলিশের একই সুরে একে আত্মহত্যা বলে ঘোষণা করা কোনো সাধারণ কাকতালীয় বিষয় হতে পারে না। তাই আমরা আশা করব সমস্ত প্রভাব ও আতাতের ঊর্ধ্বে উঠে ঘটনার একটি স্বাধীন, নিরপেক্ষ এবং উচ্চ পর্যায়ের তদন্ত হবে, যাতে সত্য ঢাকা না পড়ে যায় এবং ভুক্তভোগী পরিবার প্রকৃত ন্যায় বিচার পায়। এই ঘটনার প্রত্যেকটা দিকে নজর রাখবো আমরা। আর আপনারা সব নিউজ আপডেট ও টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ড।